আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে নানান ধরনের কথা আমাদের সামনে আসতেছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। কিন্তু আজকে আমি যে মুহূর্তটাতে ভিডিও করতেছি, আজকে হচ্ছে 13ই জানুয়ারি 2026, এখন দুপুর 1:45। ঠিক আগ মুহূর্তেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন নিয়ে একটা বক্তব্য দিচ্ছেন, তার একটা মন্তব্য জানাইছেন এবং পাশাপাশি গণভোট নিয়ে গভর্নর একটা মন্তব্য করছেন। এই দুজনের মন্তব্য ঘিরে দেশের মানুষের মধ্যে নতুন করে আবার আলোচনার সৃষ্টি হলো, নতুন করে আবার সমালোচনার সৃষ্টি হলো এবং অনেকের মনের মধ্যে প্রশ্নের উদয় হলো যে তাহলে কি এই যে একতরফা নির্বাচন, এই নির্বাচনের ফলাফল আগেই বলে দিলেন? মানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই প্রধান উপদেষ্টা ফলাফল বলে দিলেন? যে দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। দেখেন, আমি আলোচনাটি শুরু করব সেই নিউজ দিয়ে, সেই তথ্যটি দিয়ে যেটা প্রধান উপদেষ্টা তিনি বলছেন। আপনাদেরকে প্রথমে একটা নিউজ জানাই, সেটা হলো বার্তা বাজারের শিরোনামটা দেখেন, আগামী নির্বাচনে ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে প্রধান উপদেষ্টা। খুব সুন্দর কথা তিনি বললেন যে আগামী নির্বাচনে বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে। এই বক্তব্যের মাঝে তিনি আবার যে কথাটি বলছেন সেটা যদি আপনাদেরকে বলি, দেখেন তিনি বলছেন তরুণদের রাজনৈতিক দল রয়েছে, অনেকে জয়ী হবে এবং ছোট্ট করে নিচে লেখা প্রত্যাশা প্রধান উপদেষ্টার। এটা কিন্তু যমুনা টেলিভিশন নিউজ। আবার একটু বলি, তরুণদের রাজনৈতিক দল রয়েছে, অনেকে জয়ী হবে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা তিনি প্রত্যাশা করছেন, কিন্তু এইভাবে কথাটা দেশের জনগণের কাছে কিভাবে পৌঁছায়, জনগণ কিভাবে দেখে? আমি প্রথমে যখন এই নিউজটা দেখলাম, দেখার পরে আমার মনের মধ্যে যে প্রশ্নটা আসলো যে প্রধান উপদেষ্টা তিনি কিভাবে বলতে পারেন যে তরুণদের একটা রাজনৈতিক দল আছে, সেই দলে অনেকে জয়ী হবে। মানে এই কথার মধ্যে কিন্তু একটা নিশ্চয়তা আছে, এই কথার মধ্যে কিন্তু একটা মানে প্রত্যাশার কথা একরকম আর নিশ্চয়তার কথা একরকম। দেখেন, নাহিদ ইসলাম এনসিপির বর্তমানে যিনি আহ্বায়ক, তিনি যখন পদত্যাগ করলেন উপদেষ্টা পদ থেকে, তখন কিন্তু ওই উপদেষ্টা পরিষদ থেকেই বিভিন্ন ব্যক্তির মুখ থেকে আমরা শুনলাম যে আগামী প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। আর নির্বাচনের আছে মাত্র 29 দিন। এই 29 দিন আগে প্রধান উপদেষ্টা তিনি বলেই দিলেন যে তরুণদের রাজনৈতিক দল রয়েছে, অনেকে জয়ী হবে। তিনি কিভাবে জানেন? কিন্তু আমরা তো জানি যে নির্বাচন হচ্ছে অনিশ্চয়তার খেলা, এক ভোটের ব্যবধানেও জয় পরাজয় ঘটে। তাহলে এখানে কিভাবে বলতে পারি যে অনেকে জয় হবে? আমরা তো দেখতেছি তাদের জয় হওয়ার সম্ভাবনা নাই, জয় হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এমনকি এরকমও আমরা চিন্তা ভাবনা করি বা এরকমও পরিবেশ দেখতেছি যে তাদের জামানত ফেরত পাবে কিনা সেটারও সন্দেহ আছে। যদিও একতরফা নির্বাচন, তারপরেও তারা যে সমস্ত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে, তাদের জনপ্রিয়তার কাছে তারা আদৌ জামানত ফিরে পাবে, এই সংশয়টা কিন্তু আছে। দেখেন, আমি আপনাদেরকে সরি আমি আপনাদেরকে জনগণের মতামত জানানোর চেষ্টা করব। দেশের মানুষ তাদের এই বক্তব্য নিয়ে কি ভাবতেছে, তাদের বক্তব্যটা কি সেটা জানানোর চেষ্টা করব। তার আগে আমি গভর্নরের বক্তব্যটা আপনাদেরকে একটু জানাই। গভর্নর বলছেন এনজিও গুলোকে গণভোটে হ্যাঁ এর পক্ষে সহায়তা করুন। তিনি এনজিওদেরকে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট যেন দেয়, এইটা যে এনজিওরা প্রচার করতেছে, তারা যে মেটিকুলাসলি কাজ করতেছে সেটাতে সহায়তা করার জন্য আহ্বান জানাইছেন কে? গভর্নর। এখন এই যে মন্তব্যটা, এই মন্তব্যের যে নিউজ হয়েছে, নিউজের কমেন্ট বক্সে যদি আমি যাই, তাহলে কমেন্ট বক্সে দেখেন বিভিন্ন মানুষ গঠনমূলক ভাবে তাদের মন্তব্য জানাইছেন। আমি তার থেকে আহ, কয়েকটা মন্তব্য আপনাদেরকে একটু পড়ে শোনাই, আপনারা শুনুন, আপনারা বুঝতে পারবেন। দেখেন, এমডি মজিদ নামে একজন লিখছেন, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব এবং গণভোট হ্যাঁ দিব নাকি না দিব সেটা আমাদের অধিকার হিসেবে ব্যক্তিগত। সরকার যদি আমাদের অধিকার কেড়ে নিয়ে গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য বলেই দেয়, তাহলে সরকার কিভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করছে? প্রশ্ন রইল, তিনি প্রশ্ন করলেন যে এখানে তো সরকারের নিরপেক্ষ থাকার কথা। বিষয়টা বোঝার চেষ্টা করুন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন দেবে।
কিরকম নিরপেক্ষ সেটা দেখতেছি, কিন্তু যাই হোক এখানে তাদের বক্তব্যগুলো তো নিরপেক্ষ থাকার কথা। তারা হা ভোটের পক্ষে অবস্থান নিয়ে সরকারিভাবে রাষ্ট্রের অর্থ খরচ করে তারা প্রচার প্রসার শুরু করে দিচ্ছে। এনজিও গুলোকে সাহায্য সহযোগিতা করার জন্য তারা অলরেডি আহ্বান জানিয়েছে। আর অনেকেই বিজয় হবে তাদের নিয়োগকর্তা এটাও বলে দিতেছে। দেখেন, আমি আরো কিছু মন্তব্য আপনাদের জানাই। জাকির লিপন নামে একজন লিখছেন, এনজিও গুলোর কারণে আজকে পার্বত্য অঞ্চল, রোহিঙ্গা ক্যাম্প সবকিছু অস্থিতিশীল, অস্ত্র থেকে শুরু করে সবকিছু তারা দিচ্ছে। এখন বাংলাদেশটাকে আগে থেকে এনজিও গুলো গোল গোলপাক করে দিয়ে রেখেছে। তিনি এনজিও বিষয়ে একটা ধারণা দিচ্ছে। এই যে এখন যে মন্তব্যটা আপনাদের পড়ে শোনাবো, খুবই গঠনমূলক দীর্ঘ একটা মন্তব্য তিনি করছেন আহ, রুবেল প্লাবন নামে। আপনারা শুনুন, শুনলে বুঝতে পারবেন। আবেগে পড়ে শুধু হায়ের পক্ষেও নিবেন না। আগে জুলাই সনদে কি আছে পড়ুন। জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল কোঠা না মেধা, আমরা সকলেই জুলাইয়ের পক্ষে ছিলাম। এখন আমরা দেখতে পেলাম জুলাই নামে যে ষড়যন্ত্র খেলা খেলে জনগণকে ধোঁকা দিয়েছে। আচ্ছা, আজকে যারা হা ভোটের পক্ষ নিচ্ছেন তাদের কাছে একটি অনিবার্য প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল $29 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 350 কোটি টাকা। এটি কোনো গুজব নয়, এটি একটি নথিভুক্ত রাজনৈতিক বক্তব্য। এখন রাষ্ট্রের কাছে প্রশ্ন খুব সোজা, এই 350 কোটি টাকা কোথায় গেল? কারা এই অর্থের সুবিধাভোগী হলো? কোন প্রকল্পে, কোন সংস্থার মাধ্যমে, কোন জবাবদিহির কাঠামোতে এই অর্থ ব্যয় হয়েছে? এই তিনটা প্রশ্ন তিনি করলেন। যদি এই অর্থ সত্যি গণতন্ত্র, রাজনৈতিক সংস্কার বা জনস্বার্থে ব্যয় হয়ে থাকে, তবে সাধারণ মানুষের জীবনে তার কোনো দৃশ্যমান প্রতিফলন নেই কেন? নাকি উন্নয়নের নামে অর্থ ঘুরছে ক্ষমতার করিডোরে? নাকি উন্নয়নের নামে অর্থ ঘুরছে ক্ষমতার করিডোরে, জনগণের জীবনে নয়? 2025 সালের শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার যদি সত্যি নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহির প্রতিশ্রুতি দিয়ে থাকে, তবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তাদের নৈতিক দায়িত্ব। কারণ জনগণের নামে আসা অর্থের হিসাব জনগণের কাছেই দিতে হয়। তারপরে তিনি লিখছেন, নাকি দিতে হয়। প্রশ্ন করা যদি অপরাধ হয়, তবে রাষ্ট্র গণতান্ত্রিক নয়, শুধু ক্ষমতাকেন্দ্রিক। এখন আমাদের কাছে সবকিছু পরিষ্কার। বিদেশি প্রভুদের এজেন্ট বাস্তবায়ন ছাড়া আর কিছু না। আর সবকিছু পরিষ্কার, আল্লাহ আমাদের সকলকে বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করুন, আমিন। তিনি এই মন্তব্যটা লিখছেন। এই যে আমি আপনাদেরকে কয়েকজনের মন্তব্য পড়ে শোনালাম এবং প্রধান উপদেষ্টা, গভর্নরের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আপনার মনে কি এই ধরনের কোনো প্রশ্ন জাগলো যে নির্বাচনের আগেই কিভাবে বলতে পারেন সরকার প্রধান হয়ে যে নতুন যে দল, আমরা তো জানি নতুন দল কোন দল, তাদেরই নিয়োগকর্তা বা তাদেরই দল প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা মদত দিচ্ছেন। তিনি তো বিদেশি একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলছেন যে তরুণরা রাজনৈতিক দল গঠন করা তাদের জন্য হক হয়ে দাঁড়ায়। এটা উচিত, না হলে তারা বঞ্চিত হবে। তিনি সহযোগিতা করছেন, তাহলে তিনি সরকার প্রধান অবস্থায় কিভাবে বলতে পারেন যে এই দলের অনেকেই নির্বাচিত হবেন, নির্বাচিত হবে? মানে প্রত্যাশা করতে পারে কিন্তু নিরপেক্ষ একটা অবস্থানে থেকে এইভাবে অন্য দলের কথা তো বললেন না, অন্য দলের কথা তো বললেন না। আর গভর্নর তিনি বলতেছেন যে এনজিও গুলোকে সহযোগিতা করুন। এনজিও নিয়োগ দেওয়া হলো কেন? নির্বাচন যদি জনগণের মুখের দিকেই তাকানোর মূল উদ্দেশ্য হয়, মানে নির্বাচন কি জন্য? জনগণের দিকে তাকানো। জনগণ কি চায় সেই মাফিক তারা জনগণ সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীর পথে চলবে বাংলাদেশ। তাহলে জনগণকে প্রভাবিত করা, জনগণকে বাধ্য করা, সরকারের পক্ষ থেকে প্রচার প্রসার করা, নির্বাচনের আগেই বলে দেওয়া যে অনেকে নির্বাচিত হবেন, যাদের জামানত হারানো নিয়ে তারা ব্যস্ত, জামানত পাবে কিনা এই চিন্তায় আমরা করি যে এই তরুণদের রাজনৈতিক দলের জামানত ফিরে আসবে কিনা। অথচ প্রধান উপদেষ্টার মতো প্রধান উপদেষ্টার
চেয়ার অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারের মতো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে আসীন হওয়া ব্যক্তি মুখে বলেন নিরপেক্ষ, তাও তারা বজায় রাখবেন, অপরদিকে তারা পক্ষ নিয়ে কথা বলতেছেন গণভোটের পক্ষে, এনসিপির পক্ষে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো দেখেন দেশের মানুষ আদৌ কিভাবে নিচ্ছে। আমার মনে হয় না দেশের মানুষ খুব একটা ভালোভাবে নিচ্ছে তাদের এই বক্তব্যগুলো। আর এটা আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের আগে তিনি ফলটা বলে দিলেন বা একতরফা নির্বাচনের একটি ইঙ্গিত দিলেন যে নির্বাচনের ফলটা কিরকম হতে পারে। কারণ তার কথার অনেক মূল্য আছে। তিনি একটা কথা বললে ওই কথা বিভিন্ন মহল থেকে কার্যকর করার জন্য কাজ শুরু হয়ে যায়। এটা স্বাভাবিক বিষয়। কারণ তিনি সরকার প্রধান। তিনি এই ধরনের কথা বলতেছেন। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।